তা ক্লাস 12-এর 5টা ইউনিট রয়েছে। 5টা ইউনিটের মধ্যে একদম প্রথমেই রিপ্রোডাকশন ইন অর্গানিজম। রিপ্রোডাকশন ইন অর্গানিজম এর মধ্যে 4টে পার্ট রয়েছে। রিপ্রোডাকশন ইন অর্গানিজমের 4টে পার্ট রয়েছে। তার মধ্যে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, হিউম্যান রিপ্রোডাকশন আর রিপ্রোডাক্টিভ হেলথ, এই 4টে পার্ট রয়েছে। এখান থেকে নাম্বার কত? তারপরে ইউনিট 2 রয়েছে, হেরিডিটি ভ্যারিয়েশন, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ইভলিউশন, মেকানিজম অফ ইভলিউশন। প্রসঙ্গত বলে রাখি, এই বছর 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেকানিজম অফ ইভলিউশন অর্থাৎ ইউনিট 2 যদি ক্লাস 12-এর বই থাকে তাহলে প্রথম দিকে সিলেবাস বলে একটা রয়েছে, সেখানে দেখতে পারো যে মেকানিজম অফ ইভলিউশন এটা কিন্তু বাদ চলে গেছে, এটা উচ্চ মাধ্যমিকে হবে না। তো তোমাদের ক্ষেত্রে বাদ চলে যাবে তেমন কোনো গ্যারান্টি কিছু নেই, অতএব আশা করছি পড়তে হবে এবং চ্যাপ্টারটা ভালো চ্যাপ্টার। তো বাদ চলে গেলেও তবু আমি কিন্তু আমি পড়িয়ে দিয়েছি, কারণ কম্পিটিটিভ পরীক্ষায় বাদ বলে কিছু নেই। আর ইউনিট 3-তে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, ইউনিট 3-তে রয়েছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। মানব সভ্যতার উন্নতির জন্য বায়োলজি কিভাবে সাহায্য করছে বা কিভাবে বায়োলজি মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে হেলথ ডিজিজ এখনকার প্রসঙ্গে মানে করোনা ভাইরাসের প্রসঙ্গে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, খুব প্রাসঙ্গিক। এছাড়া ইউনিট 4 বায়োটেকনোলজি রয়েছে আর ইউনিট 5 ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। যদিও এই বছর 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু বায়োটেকনোলজিটা কিন্তু টোটাল বাদ, বায়োটেকনোলজি হচ্ছে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো যাক, আপাতত আমরা ক্লাস 12 শুরু করব। ক্লাস 12-এর নাম্বার ডিস্ট্রিবিউশন উচ্চ মাধ্যমিক কাউন্সিল অনুসারে যেভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা প্রথম দিকে কয়েকটা পৃষ্ঠা পরে দেখে নিও কতটা কিভাবে রয়েছে নাম্বার ডিস্ট্রিবিউশন। টোটাল এমসিকিউ থাকে 14টা, এসএকিউ 4 নাম্বার থাকে, আর 2 নাম্বার প্রশ্ন টোটাল 5টা থাকবে 10 নাম্বার, আর 3 নাম্বারের প্রশ্ন 9টা 27 নাম্বার, আর 5 নাম্বারের প্রশ্ন 3টে টোটাল 15 নাম্বার। এই টোটাল 70 মার্কসের কোয়েশ্চেন। নাম্বার ডিস্ট্রিবিউশনটা তোমরা নিজেরাও বইয়ের প্রথম দিকে আছে, ভালো করে দেখে নেবে। বারবার বলছি 11-এর যা কিছু বাকি আছে সেটা প্রয়োজনে, যদি প্রয়োজন হয় অন ডিম্যান্ড, যদি টাইম পাই নিশ্চয়ই আমি বলবো। আর আপাতত ক্লাস 12টা নিয়ে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য ক্লাস 12-এর সিলেবাসে যা যা আছে সেগুলো আমি পরপর বলে যাব। রিপ্রোডাকশন ইন অর্গানিজম অর বায়োজেনেসিস, রিপ্রোডাকশন ইন অর্গানিজম, টোটাল রিপ্রোডাকশানের তার ওভারঅল একটা আইডিয়া এই চ্যাপ্টারের পরপর আমি বলে যাব। আমাদের লাইফ সাইকেলের বেশ কয়েকটা স্টেজ হয়, তার মধ্যে 4টে স্টেজ। নাম্বার 1 জুভেনাইল স্টেজ, দ্যাট ইজ ইনফ্যান্সি স্টেজ, ছোটবেলায়। হ্যাঁ, জুভেনাইল বলা হয়েছে কারণ কেবলমাত্র মানুষের কথা বলা হয়নি, এটা সমস্ত অর্গানিজমদের কথা বলা হয়েছে। সেই হিসাবে নট অনলি ইন হিউম্যান বাট অলসো ইন এভরি অর্গানিজম ইনফ্যান্সি স্টেজ, দ্যাট ইজ নোন অ্যাজ জুভেনাইল স্টেজ। দেন ম্যাচিওর্ড ফেজ, পরিণত দশা। তারপরে ফেজেস অফ এজিং অ্যান্ড সেনেসেন্স, বার্ধক্য এবং বয়ঃপ্রাপ্তি অর্থাৎ বুড়ো হয়ে যাওয়া, আর লাস্টে ডেথ। এই স্টেজ অফ লাইফ স্প্যানের এই 4টে স্টেজ থাকে। আমাদের রিপ্রোডাকশান কে মোটামুটি জীবজগতে যত রকম রিপ্রোডাকশান হয় সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: আসেক্সুয়াল রিপ্রোডাকশান, ভেজিটেটিভ রিপ্রোডাকশান অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশান। এই 3টে ভাগ, এই 3টে ভাগের ডিটেলস, 3টের প্রত্যেকটা কি কি ভাগ রয়েছে সেই নিয়ে আমরা দেখব। আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এই প্রত্যেকটা সম্বন্ধে শর্ট প্রশ্ন বা এমসিকিউ আসে, 2 নাম্বার প্রশ্ন আসতে পারে। তো টাইপস অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন, তার মধ্যে যে ভাগগুলো আছে তার সেগুলো হচ্ছে ফিশন, বার্ডিং, গেমিউল ফরমেশন, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন, স্পোরুলেশন অ্যান্ড অ্যাপোমিক্সিস। যদিও আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের প্রধান পদ্ধতি হিসাবে আমরা জানি মূলত স্পোরুলেশন অর্থাৎ স্পোর ফরমেশন, তবে স্পোর ফরমেশন ছাড়াও আরও অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোর নাম এই পরপর দেওয়া রয়েছে: ফিশন, বার্ডিং, গেমিউল ফরমেশন, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন আর অ্যাপোমিক্সিস। এগুলো প্রত্যেকটা শর্ট করে জানবো, কিন্তু স্পোরুলেশনের ইন ডিটেলসে কত রকমের স্পোর হয় সেগুলো সম্বন্ধে একটু করে জানবো আমরা। ফিশন মানে বিভাজন, বাংলায় যেটাকে বলা হয় বিভাজন, তবে এগুলো বাংলায় না করাই ভালো। বিভাজন, এই বিভাজনটা অনেক রকম, দ্বিবিভাজন আর বহু বিভাজন, মূলত দুটো। দ্বিবিভাজন অর্থাৎ দুটো টুকরো হয়ে যাওয়া, দ্যাট ইজ দ্বিবিভাজন, আর অনেকগুলো টুকরো হয়ে যাওয়া, দ্যাট ইজ বহু বিভাজন। এবার এই দ্বিবিভাজন এটা কিভাবে হতে পারে? দুটো ভাগে তো ভাঙবে, কিন্তু দুটো ভাগে ভেঙে যাওয়াটা কত রকম হবে?
একটা যে কোনো জিনিস লম্বালম্বি ভাঙতে পারে, আড়াআড়ি ভাঙতে পারে, কোনাকুনি ভাঙতে পারে। সেই হিসাবে বাইনারি ফিশনকে সিম্পল বাইনারি ফিশন, লঙ্গিচুডনাল বাইনারি ফিশন, ট্রান্সভার্স বাইনারি ফিশন, এই 3টে ভাগে ভাগ করা যায়। যদি একটা ফুটবল তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা উচ্চতা আমরা বুঝতে পারবো না। অতএব এই ধরনের কোনো গঠন, অ্যামিবার স্ট্রাকচার যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই, তার দুটো টুকরো হয়ে ভেঙে যাওয়া, সেটা দুটো টুকরো হয়ে যাওয়া, সেটা হচ্ছে বাইনারি ফিশন, সিম্পল বাইনারি ফিশন। অতএব তার লম্বা বা চওড়া বা অ্যাঙ্গুলার কৌণিক কোনটা সেটা তো আমরা বুঝতে পারবো না। অতএব এই ধরনের অ্যানিমালদের ক্ষেত্রে দুটুকরো হয়ে যাওয়া, সেটা দ্যাট ইজ সিম্পল বাইনারি ফিশন। ইন কেস অফ অ্যামিবা, সিম্পল বাইনারি ফিশন সিন ইন অ্যামিবা ইন ফেভারেবল কন্ডিশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যামিবার ক্ষেত্রে এইরকম ফেভারেবল কন্ডিশন অর্থাৎ অনুকূল পরিবেশে ভেঙে গিয়ে দুটো হয়ে যাওয়া, সিম্পল বাইনারি ফিশন। নেক্সট লঙ্গিচুডনাল বাইনারি ফিশন, লম্বচ্ছেদ, ইউগ্লিনার ক্ষেত্রে লম্বালম্বি দুটো টুকরো হয়ে যাওয়া, ছবিতে দেখলে আমরা বুঝতে পারছি লঙ্গিচুডনাল বাইনারি ফিশন যেটা ইউগ্লিনার ক্ষেত্রে দেখা যায়। এগুলো এক্সাম্পল চায়, পরীক্ষাতে এক্সাম্পল চায়। লঙ্গিচুডনাল বাইনারি ফিশন, লম্বালম্বি বিভাজিত হয়ে যাওয়া লঙ্গিচুডনাল বাইনারি ফিশন। নেক্সট ট্রান্সভার্স বাইনারি ফিশন, আড়াআড়ি বিভাজন, এটা প্যারামেসিয়ামের ক্ষেত্রে। প্যারামেসিয়াম এর দুটো নিউক্লিয়াস থাকে, এর বিভাজনের সময় প্যারামেসিয়াম যখন ট্রান্সভার্স বাইনারি ফিশন হয়, প্যারামেসিয়াম কিন্তু বাইনিউক্লিয়েটেড। যদি না মনে থাকে আবার মনে করিয়ে দিলাম যে প্যারামেসিয়ামের দেহে দুটো নিউক্লিয়াস থাকে। প্যারামেসিয়াম লুকস লাইক স্লিপার, চপ্পলের মতো দেখতে। এই প্যারামেসিয়ামের দুটো যে নিউক্লিয়াস থাকে, একটা বড় নিউক্লিয়াস এটা অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, আর যেটা মাইক্রো নিউক্লিয়াস ছোট নিউক্লিয়াস থাকে সেটা মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড করে, বিভাজিত হয়। এইটাও খেয়াল রাখবে, শর্ট প্রশ্ন দিয়ে দেয় কোন নিউক্লিয়াসটা ওই প্যারামেসিয়ামের ক্ষেত্রে কোন নিউক্লিয়াসটা কিভাবে বিভাজিত হয়। যেটা মেগা নিউক্লিয়াস বা বড় নিউক্লিয়াসটা অ্যামাইটোসিস পদ্ধতিতে ডিভিশন হয়, বিভাজিত হয়, আর মাইক্রো নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় বাইনারি ফিশনের, ট্রান্সভার্স বাইনারি ফিশনের সময়। মাল্টিপল ফিশন সিন ইন অ্যামিবা, মাল্টিপল ফিশন সাধারণত দুটো অর্গানিজমে লক্ষ্য করা যায়, একটা অ্যামিবা আর একটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। অ্যামিবা ইন আনফেভারেবল কন্ডিশন, যদি প্রতিকূল পরিস্থিতি থাকে এবং ড্রাই ওয়েদার হয়, সেক্ষেত্রে অ্যামিবা বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়ে যায় এবং প্রোটেক্টিভ লেয়ারের ভিতরে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমগুলো অনেকগুলো টুকরো টুকরো হয়ে যায় এবং বহু বিভাজন, তাকে বলে বহু বিভাজন বা মাল্টিপল ফিশন। এই তোমার নেগেটিভ এনভায়রনমেন্টে অ্যামিবার নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম বিভাজিত হয় এবং বাইরে একটা কভারিং থাকে, একে বলা হয় মাল্টিপল ফিশন। এটা অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এরপরে চলে আসে মাল্টিপল ফিশন সিন ইন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবী বা প্যারাসাইট, এটা আমরা জানি। প্লাজমোডিয়ামের অনেকগুলো স্পিসিস হয়, প্লাজমোডিয়ামের মোস্ট কমন স্পিসিস কজ ম্যালেরিয়া, দ্যাট ইজ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম মোভেল অ্যান্ড প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ইজ অলসো নোন অ্যাজ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এই 4 ধরনের ম্যালেরিয়ার পজিটিভ অর্গানিজম, তার মধ্যে প্লাজমোডিয়াম সব কটাই কিন্তু মাল্টিপল ফিশন দেখা যায়। প্লাজমোডিয়ামের সংক্রমণকারী ইনফেক্টিভ স্টেজ ইন হিউম্যান, সেটাকে বলা হয় স্পোরোজয়েট। এই স্পোরোজয়েট আমাদের দেহের ভিতরে প্রবেশ করার পর স্পোরোজয়েট লিভারের মধ্যে প্রবেশ করে এবং লিভারের মধ্যে এই স্পোরোজয়েটটা গিয়ে সেখানে বারবার বিভাজিত হয়ে তৈরি করা একটা শেষ স্টেজ, তাকে বলা হয় সাইজন্ট। মাল্টিপল ফিশন, এই সাইজন্ট দেখতে পাচ্ছ এখানে স্পেলিং লেখা রয়েছে SCHIZONT, সাইজন্ট। এই সাইজন্ট তৈরি হয় ধীরে ধীরে একটা স্পোরোজয়েট কিভাবে সাইজন্টে কনভার্ট হয় তার ছবি মাল্টিপল ফিশন, প্লাজমোডিয়ামের মাল্টিপল ফিশনে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, অতএব মাল্টিপল ফিশন। প্লাজমোটমি, ওপালিনার এক্সাম্পল, খুব কমন এক্সাম্পল ওপালিনার। কমন এক্সাম্পল কেন কমন এক্সাম্পল না, ওপালিনা মাল্টি নিউক্লিয়েটেড, বহু নিউক্লিয়াস যুক্ত, সিনসিটিয়াম বা সিনোসাইটিয়াম, বহু নিউক্লিয়াস যুক্ত একটা প্রাণীর নাম ওপালিনা। বহু নিউক্লিয়াস যুক্ত একটা প্রাণীর নাম ওপালিনা, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। এই বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী ওপালিনা, তার ডিভিশন কিভাবে হয়, তার বিভাজন কিভাবে হয়, তার পদ্ধতিটাকে বলা হয় প্লাজমোটমি সিন ইন মাল্টি নিউক্লিয়েটেড অ্যানিম্যাল ওপালিনা। দেখতে পাচ্ছ ওপালিনা বহু সিলিয়া রয়েছে বডির চতুর্দিকে, এছাড়া মাল্টি নিউক্লিয়েটেড অসংখ্য নিউক্লিয়াস থাকে এবং এই ওপালিনা এরা কিন্তু যে পদ্ধতিতে এরা বিভাজন সম্পন্ন করে তাকে বলা হয় প্লাজমোটমি। এরপরে চলেছে বাডিং।
নাম শুনেছো, এগুলো খুব কমন, ক্লাস 10-এও আগে জানো এগুলো। বাড সৃষ্টি করার পদ্ধতিতে বাডিং, এটা হাইড্রা দিয়ে দেখা যায় বাডিং। তবে বাডিং দু রকমের হয়, একটা এক্সটার্নাল বাডিং আর একটা ইন্টারনাল বাডিং। বাইরে এই যে বাডিংটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ এক্সটার্নাল বাডিং, বডির বাইরে থেকে আউটগ্রোথ হিসাবে বেরিয়ে থাকে, সেটাকে বলে এক্সটার্নাল বাডিং। আর যদি ভিতরের দিকে কিছু গ্রোথ তৈরি হয়, বাড লাইক গ্রোথ, তখন সেটাকে বলে ইন্টারনাল বাডিং। বাডিং ইন ইস্ট একটা এককোষী ছত্রাক। এককোষী ছত্রাকের ক্ষেত্রেও কিন্তু বাডিং লক্ষ্য করা যায়, যেটা একটা সেল, অ্যাকচুয়ালি তাদের ডিভিশন বলা যায় না, তার থেকে আরেকটা নতুন কোষ তৈরি হয়ে যাওয়া, সেটাকে বলা হয় বাডিং। ইস্টের ক্ষেত্রে ফরমেশন অফ টরুলেশন, এই টরুলা স্টেজ, এটা ইস্টের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা এক্সটার্নাল বাডিং, মানে ওই যে বাডিং তার দুটো ভাগ হওয়া উচিত, অ্যাকচুয়ালি দুটো ভাগ, একটা এক্সটার্নাল বাডিং আর একটা ইন্টারনাল বাডিং, যেটা মূলত পরিফেরার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পরিফেরা, ছিদ্রাল প্রাণী বা পরিফেরা, স্পঞ্জিলা বা স্পঞ্জিলাল অ্যাকুইস্ট্রিস, এদের ক্ষেত্রে তোমার ইন্টারনাল বাডিং দেখতেই পাচ্ছ। অস্কিউলাম, যেটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি যেটা রয়েছে, টোটাল ভিতরের বডিতে লম্বা নল, এই লম্বা নলের মধ্যে বার্ড সৃষ্টি হয়েছে, বার্ড বা কুড়ি। ওই বার্ডগুলো সেপারেট হয়ে গিয়ে সম্পূর্ণ আলাদা অর্গানিজম ফর্ম করবে, এটাকে বলে ইন্টারনাল বাডিং। তাহলে এক্সটার্নাল বাডিং, ইন্টারনাল বাডিং হলো। স্ট্রোবাইলেশন, ফরমেশন অফ স্ট্রোবাইলা। এই স্ট্রোবাইলা দেখতে পাচ্ছ ছবিটা, যে এই যে ছবিটা আমি জুম করলাম, জুম করার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটার পর একটা পরপর কিভাবে জুড়ে আছে। এই পরপর যেভাবে জুড়ে আছে, এগুলো সেপারেট হয়নি, এই পরপর যে জুড়ে আছে, লুকস লাইক স্ট্রোবাইলা, এই জুড়ে থাকা গঠনগুলোকেই বলা হয় স্ট্রোবাইলা। এরা পরপর জুড়ে আছে, কিন্তু একসময় প্রত্যেকটা সেপারেট হয়ে গিয়ে আলাদা আলাদা অর্গানিজম ফর্ম করবে। জেলিফিশ এটা লক্ষ্য করা যায়, জেলিফিশ, অরেলিয়া অরিটা, এই অরেলিয়া মানে এটা জেলিফিশ। জেলিফিশের ক্ষেত্রে স্ট্রোবাইলেশন লক্ষ্য করা যায়। গেমিউল ফরমেশন, এটা কিন্তু স্পঞ্জের দেহ লক্ষ্য করা যায়। স্পঞ্জের একটা আসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গান, যাকে বলা হয় গেমিউল। লুকস লাইক ইন্টারনাল বাড, বাট ইন্টারনাল বাড আর গেমিউল ইজ নট সেম। ইন্টারনাল বাড আর গেমিউল সেম নয়। গেমিউল স্পেশাল টাইপ অফ আসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গান, যেটা স্পঞ্জের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গেমিউল ফরমেশন। ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্ট বা টুকরো হয়ে যাওয়া, অসংখ্য টুকরো হয়ে যাওয়া, যেটা আমরা ঘাটে শ্যাওলা হলে, পুকুরের ঘাটে শ্যাওলা হলে বা বর্ষাকালে স্যাঁতলা বলি আমরা, গ্রামের দিকে স্যাঁতলা হলে নারকেল মালা দিয়ে অনেক সময় ঘষে ঘষে তুলে দেয়, যেগুলো টুকরো টুকরো হয়ে যায়। প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট বা প্রত্যেকটা টুকরো থেকে কিন্তু আলাদা আলাদা অ্যালগি আবার জন্ম নেয়। তো এই ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ প্রত্যেকটা টুকরো হয়ে যাওয়া অ্যালগি প্রত্যেকটা থেকে আবার নতুন অর্গানিজম ফর্ম করবে, ফ্র্যাগমেন্টেশন। রিজেনারেশন, টিকটিকির লেজ কেটে গেলে দেখবে তার থেকে একটা নতুন লেজ জন্মায়। যদিও যে নতুন লেজটা জন্মালো সেটা একেবারেই অরিজিনাল যেমন ছিল তার মতো অরিজিনাল একেবারেই সম্পূর্ণরূপে একই রকম নয়, তবুও জন্মায়। তো অরিজিনালি না হলেও তবুও লেজ একটা তৈরি হয়, এটা রিজেনারেশন। সাধারণত হওয়ার কথা নয়, কিন্তু কিছু কিছু অ্যানিম্যালদের ক্ষেত্রে এরকম লক্ষ্য করা যায়, যেটা কিছু কিছু স্যালামেন্ডারের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই ছবিটার আছে একটা স্যালামেন্ডারের লিম্ব, 4 লিম্ব, এটা সামনের পা কেটে গেছিল, সেখান থেকে তৈরি হচ্ছে লিম্বটা আবার রিজেনারেট করছে। এছাড়াও কিছু স্টারফিশের লক্ষ্য করা যায়। স্টারফিশ গুগলে সার্চ করলে বুঝতে পারবে, স্টারফিশের ক্ষেত্রে কিন্তু রিজেনারেশন লক্ষ্য করা যায়। একটা আর্ম, স্টারফিশের একটা আর্ম থাকলে তার থেকে অনেক সময় 5টা আর্ম তৈরি হয়ে যায় এবং পুরো বডিটা তৈরি হয়ে যায়। অতএব স্টারফিশের ক্ষেত্রে রিজেনারেশন লক্ষ্য করা যায়। আচ্ছা, এটা হলো রিজেনারেশন। নেক্সট চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেটাকে বলা হয় স্পোরুলেশন, দ্যাট ইজ স্পোর ফরমেশন। স্পোরুলেশন, স্পোর, যদি স্পোরে ফ্লাজেলা থাকে দেন স্পোর ইজ মুভেবল। যদি স্পোরে ফ্লাজেলা না থাকে, স্পোর নট মুভেবল। যদি ফ্লাজেলা থাকে দেন ইট ইজ নোন অ্যাজ জুস্পোর। মুভেবল অর উইথ ফ্লাজেলা, মানে জুস্পোর হবে তারাই যেগুলোকে বাংলাতে বলা হয় চলরেণু, অর্থাৎ যেগুলোতে ফ্লাজেলা থাকার কারণে তারা চলাচল করতে পারে, তাকে বলা হয় চলরেণু। জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর, জুস্পোর বা চলরেণু, অ্যাপ্লানোস্পোর বা অচলরেণু।
ইমুভেবল বা অচল রেণু। এই জুস্পোরের অর্থাৎ যদি যাদের ফ্লাজেলা থাকে তাদের ফ্লাজেলায় অনেক সময় দাগ থাকে। ছবিটা দেখলেই বুঝতে পারছো যে প্রথম ছবিটাতে যে ফ্লাজেলা একটা, তার দুটো নাম হয়েছে, একটা টিন সেল, একটা হুইপ্লাস। যে হুইপ্লাস যেগুলো স্মুথ, অর্থাৎ যে সমস্ত ফ্লাজেলার গায়ে কোনো সিরেশন থাকে না, কোনো দাগ থাকে না, কোনো খাঁজ থাকে না, সেগুলোকে বলে হুইপ্লাস। আর যে সমস্ত ফ্লাজেলার গায়ে ওই কিছু ছোট ছোট দাগ থাকে, যেগুলোকে মূলত ম্যাস্টিগনিমস বলা হয়। ক্লাস 11-এর সেল স্ট্রাকচার পড়তে গিয়ে সেখানে পড়া হয়েছিল, এগুলো আমার মনে নেই। ফ্লাজেলার স্ট্রাকচার পড়লে সেখানে বুঝতে পারবে ফ্লাজেলার যে স্যাফট, যেটাকে মূলত যেটাকে আমরা দেখি একটা ব্যাকটেরিয়া বা অন্য কোনো অর্গানিজমের বডি থেকে যেটা বেরিয়ে থাকে, যেটাকে স্যাফট বলা হয়, এই স্যাফটের গায়ে ছোট ছোট প্রজেকশনস লক্ষ্য করা যায়। এই প্রজেকশনসগুলোকেই বলা হয় ম্যাস্টিগনিমস। তো ফ্লাজেলার গায়ে যদি এরকম ম্যাস্টিগনিমস থাকে তখন সেগুলোকে বলা হয় টিন সেল, সেই ধরনের ফ্লাজেলাকে বলা হয় টিন সেল। আর যে ধরনের ফ্লাজেলার গায়ে কোনো ম্যাস্টিগনিমস থাকে না সেগুলোকে বলা হয় হুইপ্লাস। এখানে দুটো দেখতে পাচ্ছ, জুস্পোর অর্থাৎ চলরেণুকে, চলরেণুর ফ্লাজেলাতে যদি ম্যাস্টিগনিমস থাকে তার উপরে ডিপেন্ড করে চলরেণুকে দুটো ভাগে ভাগ করা যায়। এবার অচলরেণু যারা অর্থাৎ যাদের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে না, অ্যাফ্লানোস্পোর, এই অ্যাফ্লানোস্পোরগুলোকে অনেক রকমভাবে ভাগ করা যায়। তাদের অ্যাভেলেবিলিটি, তাদের পজিশন, তাদের স্ট্রাকচার, তাদের ওরিয়েন্টেশন, কীভাবে সাজিয়ে থাকে তার উপর নির্ভর করে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। ওভারঅল যত রকমের ম্যাক্সিমাম হতে পারে সবগুলোর নামই এখানে দিয়ে দিয়েছি। স্পোরাঞ্জিওস্পোর, কনিডিয়া, ওইডিয়া, ক্লামাইডোস্পোর, হিপনোস্পোর, হর্মোস্পোর, এন্ডোস্পোর, অ্যাকাইনেট, হোমোস্পোর, হেটেরোস্পোর, অ্যাসকোস্পোর আর ব্যাসিডিওস্পোর। এই যে নামগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা অচলরেণু বা অ্যাপ্লানোস্পোর। এবার একটা একটা করে আমি আসি। স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোর মানে যারা স্পোরাঞ্জিয়াম রেণুস্থলী তৈরি করে, তাদের যারা স্পোরাঞ্জিয়াম তৈরি করে তাদেরকে বলা হয় স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিয়াম তৈরি করে। যেটা মিউকরের ক্ষেত্রে লক্ষ্য করবে যে কুমড়ো কেটে রেখে দিলে অনেক সময় পচে যায়, বা কমলা লেবুর খোসা যদি জল পায় অনেক সময় পচে যায়। পচে গেলে দেখবে তারপর তুলোর মতো ফাঞ্জিগুলো জন্মায়, কিছুদিন পরে সে ফাঞ্জিগুলো ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায়। এটা হলো স্পোরাঞ্জিওস্পোর। মিউকর, রাইজোপাস এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কনিডিয়া, অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস, অ্যাসপারজিলোসিস, অ্যাসপারজিলোসিস রোগ সৃষ্টি করে অ্যাসপারজিলাস। এগুলো একটা জায়গা থেকে যখন সৃষ্টি হয় অনেকটা পরপর স্পোরগুলো জুড়ে গিয়ে লং চেন তৈরি করে থাকে এবং গোছা আকারে অনেকগুলো চেন তৈরি হয়ে যায়। ছবি দেখলে বুঝতে পারছো যে অনেকগুলো চেন তৈরি করে আছে, প্রত্যেকটা চেনের মধ্যে অনেকগুলো করে রেণু পরপর জুড়ে আছে। কনিডিয়া অ্যাকচুয়ালি এদের ওরিয়েন্টেশন আগেই বলেছি, ওরিয়েন্টেশন তাদের অবস্থান সেই হিসাবে এদেরকে ভাগ করা যায়। এটা গেল কনিডিয়া। তারপরে ওইডিয়া সাধারণত একা একা হয়, রাইজোপাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা ওইডিয়া সাধারণত একা একা লক্ষ্য করা যায়, ওইডিয়া। ক্লামাইডোস্পোর, এটা ব্লু গ্রিন অ্যালগি। এগুলো ব্লু গ্রিন অ্যালগিতে অনেক রকমের স্পোর লক্ষ্য করা যায়, এগুলো আমরা পরপর দেখে যাব। ক্লামাইডোস্পোর এগুলো সম্বন্ধে ইন ডিটেলস অতটা লাগে না, জাস্ট নামগুলো জেনে রাখলেই হবে। হিপনোস্পোর, সুপ্ত রেণু। এগুলো নেগেটিভ এনভায়রনমেন্টে অর্থাৎ ড্রাই এনভায়রনমেন্টে এরা সুপ্ত অবস্থায় থাকে, যাতে উদ্ভিদগুলো এক্সটিংক্ট না হয়ে যায়, যাতে উদ্ভিদ মারা না যায়, যাতে পরবর্তী প্রজন্মের উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে, সেই জন্য হিপনোস্পোর তৈরি হয়ে যায়। হিপনোস্পোর সমস্ত রকমের ফাঞ্জি বা অ্যালগি এগুলো তৈরি করে। হিপনোস্পোর বা সুপ্ত রেণু। হর্মোস্পোর এগুলো ব্লু গ্রিন অ্যালগিতে লক্ষ্য করা যায়। আমি আগেই বলেছি ব্লু গ্রিন অ্যালগিতে অনেক রকমের স্পোর লক্ষ্য করা যায়, তাদের অবস্থান ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করে আলাদা আলাদা নাম হয়েছে। ব্লু গ্রিন অ্যালগি লাইক নস্টক অসিলেটোরিয়া, অ্যানাবিনা, এদের ক্ষেত্রে কিন্তু হর্মোস্পোর স্পেশাল টাইপ অফ স্পোর যেটা লক্ষ্য করা যায়। এন্ডোস্পোর, এন্ডোস্পোর বাইরে একটা আবরণ থাকলে, যদি কোনো রেণুর বাইরে আবরণ থাকে এবং ভিতরে রেণুগুলো অবস্থান করে, বাইরের নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে রক্ষা করার জন্য রেণুগুলোকে ভিতরে অবস্থান করানো হয়, তখন তাকে বলা হয় এন্ডোস্পোর। এন্ডোস্পোর। আচ্ছা, এটা গেল এন্ডোস্পোর। অ্যাকাইনেট, এটাও ব্লু গ্রিন অ্যালগিতে লক্ষ্য করা যায়। এই রেণুটার বিশেষত্ব হলো এই রেণুটা দুই প্রান্তে একটু সুচালো হবে, অ্যাকাইনেট। হোমোস্পোর, যদি অনেকগুলো রেণু তারা আকৃতিতে একই রকম, আকৃতি এবং প্রকৃতি সব ক্ষেত্রে যদি একই রকম হয়, আইডেন্টিক্যাল, তখন তাদেরকে হোমোস্পোর।
যদি নন আইডেন্টিক্যাল হয় তখন তাদেরকে বলা হয় হেটেরোস্পোর। আকৃতিতে একই রকম হলে হোমোস্পোর, আকৃতি বা প্রকৃতিতে বিভিন্ন রকম হলে তখন তাকে বলা হয় হেটেরোস্পোর। অ্যাসকোস্পোর, এটা ফাঞ্জির একটা গ্রুপ রয়েছে অ্যাসকোমাইকোটিনা। তার ক্ষেত্রে এই ধরনের স্পোর লক্ষ্য করা যায়, সাধারণত 8টা 10টা এইরকম সংখ্যা থাকে, সংখ্যায় নির্দিষ্ট, 8টা 10টার বেশি সাধারণত হয় না। অ্যাসকোমাইকোটিনা এই গ্রুপের মধ্যে এই ধরনের স্পোর লক্ষ্য করা যায়, সেজন্য এদের নাম অ্যাসকোস্পোর। ব্যাসিডিওমাইকোটিনাতে ব্যাসিডিওস্পোর লক্ষ্য করা যায়। ব্যাসিডিওমাইকোটিনা মানে যেগুলো খাদ্যযোগ্য ছত্রাক অর্থাৎ মাশরুম তৈরি করে যে সমস্ত ছত্রাকের গোষ্ঠী, তাদের ক্ষেত্রে ব্যাসিডিওস্পোর লক্ষ্য করা যায়। এই গেল এতক্ষণ পর্যন্ত আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়াল রিপ্রোডাকশনের যত রকম পদ্ধতি হতে পারে সবগুলো পদ্ধতি একটা করে বললাম।